নমস্কার। এখন আমরা যার কথা শুনব তার জীবন কথা বা তার সাহিত্য দর্শন বা রচনা আমাদের তার সম্পর্কে ভাবতে আগ্রহী করে তুলতেও পারে। তার নাম ভূদেব মুখোপাধ্যায়। 1827 খ্রিস্টাব্দের 22শে জুলাই তিনি জন্মেছেন। তার বাবা বিশ্বনাথ তর্কভূষণ, সেকালের নামকরা পণ্ডিত। এই ভূদেব হিন্দু কলেজের ছাত্র, যেখানে তিনি মাইকেল মধুসূদন দত্তকে সহপাঠী হিসেবে লাভ করেন। তাদের উভয়ের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব এবং আন্তরিকতা। শোনা যায় হিন্দু কলেজে পাঠকালীন ভূদেবকে শুনতে হয়েছিল যে পৃথিবীর আকার গোল এই কথাটি অন্য কেউ বা অন্য সবাই মানলেও ভূদেবের পিতা মানবেন না। এই কথাটি হয়তো তিনি তার বাবাকে এসে বলেছিলেন। বিশ্বনাথ বাবু আমাদের প্রাচীন শাস্ত্রের পাতা খুলে দেখিয়েছিলেন হয়তো যে সেখানে লেখা আছে, করতলা কলি তামলকবৎ বদন্তি যে গোলম, অর্থাৎ পৃথিবীর আকৃতি গোল। এই কথাটি ইংরেজ পণ্ডিতদের বহু পূর্বেই হিন্দু প্রাচীন ঋষি মনীষীরা প্রমাণ করে গেছেন যুক্তি বিশ্লেষণের মাধ্যমে। এবং হয়তো ভূদেব পরের দিন বা পরে ক্লাসে এসে অধ্যাপককে হয়তো জানিয়েছিলেন যে না, তার বাবা মানেন, এই তার যুক্তি। সে যাই হোক, এই প্রসঙ্গটির অবতারণা এই জন্যই যে এই সমস্ত তথ্য যুক্তি অল্প বয়সে লাভ করেই ভূদেব মুখোপাধ্যায় হয়তো আমাদের শাস্ত্রকার, প্রাচীন দর্শন, রীতি সংস্কার প্রভৃতির প্রতি আস্থা রেখেছিলেন এবং এও বিশ্বাস করেছিলেন যে আমাদের প্রাচীনকালের ঋষি মনীষীরা পশ্চাৎপদ ছিলেন না জ্ঞান বিজ্ঞান বা যুক্তি তর্ক দর্শনে। সে যাই হোক, এই ভূদেব মুখোপাধ্যায় 1862 সালের দিকে বাংলা, বিহার, উড়িষ্যার সহকারী বিদ্যালয় পরিদর্শক রূপে যোগ দেন। এবং এই কর্মে নিযুক্ত থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন শিক্ষালয় ও পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, যেখানে তিনি দেখেছিলেন যে শিক্ষা এবং শিক্ষকের শিক্ষাদান প্রক্রিয়ায় কিছু দুর্বলতা এবং তার দুরবস্থা। এই কথাগুলির প্রেক্ষিতেই হয়তো তিনি তার প্রথম গ্রন্থ রচনা করেছিলেন, যদিও গ্রন্থটির আকার ক্ষুদ্র, শিক্ষা বিষয়ক প্রস্তাব বইটির নাম। এখানে শিক্ষাদান, শিক্ষা গ্রহণ, শিক্ষক এবং শিক্ষার্থীদের কিছু উপদেশ, শিক্ষকদের শিক্ষাদান প্রণালী বিষয়ে কিছু পরামর্শ দিয়েছিলেন। এটিকে বলা যেতে পারে হেডমাস্টার্স ম্যানুয়ালের মতো। আজ আমরা বিস্তৃত এই নাম বা এই রচনা সম্পর্কে, কিন্তু সেকালে যথেষ্ট সম্মান লাভ করেছিল গ্রন্থটি। ভূদেব মুখোপাধ্যায় রচিত গ্রন্থগুলোর নাম আমরা কয়েকটি ভাগে যদি আলোচনা করি, তার খানিকটা এরকম দাঁড়াতে পারে। প্রবন্ধ সাহিত্যে যদি আমরা দেখি, তার উল্লেখযোগ্য প্রবন্ধগুলির মধ্যে আমরা নাম করি পারিবারিক প্রবন্ধ 1882, সামাজিক প্রবন্ধ, আচার প্রবন্ধ, বিবিধ প্রবন্ধ, পুষ্পাঞ্জলি ইত্যাদি এই পর্যায়ে রচনা বলে ধরতে পারি। তারপরে আমরা ঐতিহাসিক রচনা এই বিভাগে যদি ভাবি, তাহলে পুরাবৃত্তসার, রোমের ইতিহাস, গ্রিসের ইতিহাস, ইংল্যান্ডের ইতিহাস, বাংলার ইতিহাস, স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস। এবং বিজ্ঞান বিষয়ক তার রচনার মধ্যে পড়তে পারে প্রাকৃতিক বিজ্ঞান, ক্ষেত্রতত্ত্ব। এছাড়া বাংলা কথা সাহিত্যে বা উপন্যাসের শ্রেণীতে আমরা রাখতে পারি সফল স্বপ্ন, অঙ্গুরীয় বিনিময়, এই দুটি রচনাকে।
এই প্রসঙ্গে তাঁর ঐতিহাসিক রচনা যেগুলোর নাম করলাম তাদের কথা একটু শুনে নিই। রোমের ইতিহাস, গ্রিসের ইতিহাস, ইংল্যান্ডের ইতিহাস, বাংলার ইতিহাস, স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস, এই নামের গ্রন্থগুলি খুব একালে স্মরণযোগ্য কিনা একটা প্রশ্ন বা জিজ্ঞাসার বিষয়, কিন্তু সমকালে শিশু শিক্ষার্থীদের জন্য, তাদের জ্ঞানের বিস্তারের জন্য, জ্ঞান আহরণের জন্য উৎকৃষ্ট পুস্তক বলে বিবেচিত হয়েছিল। রোমের ইতিহাস গ্রন্থটিতে একালের ইটালির রাজধানী রোমের অবস্থান, তার ইতিহাস ভূগোল, সেকালের রাজাদের এবং রাজধানীর বিবরণ, তাদের উত্থান পতন, এ সমস্ত বিষয় যুক্তি নিষ্ঠা তথ্য সহকারে বিশ্লেষণ করেছেন। ঠিক একই রকম ভাবে প্রাচীন গ্রিসের অবস্থান, তাদের ইতিহাস, তাদের ভূগোল, তাদের ভৌগোলিক অবস্থান, তাদের সমস্যা, তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি, গ্রিক সম্রাটদের বিবরণ, এই প্রসঙ্গগুলি উঠে এসছে। তেমনি ইংল্যান্ডের ইতিহাস গ্রন্থটিতেও ইংল্যান্ডের উত্থান, তার ঐতিহাসিক এবং ভৌগোলিক অবস্থান, তাদের পরিবেশ, তাদের সংস্কৃতি, সাহিত্য ইত্যাদির কথাও সংক্ষিপ্তভাবে উঠে এসেছে। বাংলার ইতিহাস বইটিতেও বাংলার ইতিহাসের কথা আছে। বাংলার ইতিহাসে বাংলার অতীত, তার গৌরবময় অতীত, তার বর্তমান অবস্থা, বিভিন্ন সময়ে রাজরাজড়ার বিবরণ এই প্রবন্ধ গ্রন্থে জায়গা পেয়েছে। তবে যে ভূদেব মুখোপাধ্যায় প্রাবন্ধিক হিসেবে যতটা বিখ্যাত এবং পরিচিত, ততটা তিনি অন্যদিকে নন। প্রবন্ধ সাহিত্যে তার রচনার গুণ, তার মনন, তার যুক্তি এবং তথ্য, বিচার বিশ্লেষণ এবং পাণ্ডিত্য আমাদের মুগ্ধ করে। আসলে ভূদেব মুখোপাধ্যায় ঊনবিংশ শতাব্দীর সেই সময়ের একটা ব্যতিক্রম বটে। ঊনবিংশ শতাব্দীর বাঙালি সমাজ জীবনে যখন পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির অভিঘাতে তাদের চিরন্তন বা চিরকালের রীতি সংস্কার, ভাবনা, দর্শন, শিক্ষা, ধ্যান ধারণা যখন সংকটে পড়েছিল, তখন স্বদেশীয় আচার আচরণ, ঐতিহ্য, সংস্কৃতি, ভাব, ভাষা, তার গরিমা, তার মাহাত্ম্য, তার মহত্ব প্রভৃতির প্রতি গভীরভাবে নিষ্ঠা পোষণ করেছেন। পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান যুক্তি দর্শনের আলোকে তা বিশ্লেষণ করেছেন। তিনি নিজে অনুভব করেছেন, তিনি নিজে সারা জীবন সদাচারী থেকেছেন, তিনি নিজে মেনেছেন এবং আমাদেরকে মেনে নিতে বা মানতে বলেছেন তার যুক্তি, তর্ক, তথ্য বিশ্লেষণ এর আলোকে। আসলে বিচারহীন হুজুগের বসে যে গোড্ডালিকা স্রোতে ভেসে যাওয়া সমকালের স্রোত বইছিল, যে স্রোতে বয়ে যাচ্ছিল তার বহু বন্ধু সঙ্গী, যে আমাদের এদেশীয় ভাব ভাবনা, চিন্তা, শিক্ষা, সংস্কৃতি, দর্শন নয়, অন্যদেরটাই শ্রেষ্ঠ, তাই সেটাই গ্রহণীয়, এই পরানুকরণ বৃত্তি বা প্রবৃত্তিকে তিনি ঘৃণাও করেছেন এবং তিনি তাঁর যুক্তি দর্শনের আলোকে, বিচার বিশ্লেষণের মাধ্যমে স্বধর্ম, স্বভাবনা, স্বভাষা, তার প্রাচীন ঐতিহ্য, সংস্কার, মাহাত্ম্য এবং মহত্বকে আবিষ্কার করেছেন, খুঁজেছেন, বিচার বিশ্লেষণের আলোকে দেখিয়েছেন এবং দেখেছেন। এখন আমরা তাঁর পারিবারিক প্রবন্ধের কথা শুনব। পারিবারিক প্রবন্ধে ভূদেব মুখোপাধ্যায়
প্রাচীন ঐতিহ্য সম্মত আদর্শ হিন্দু পরিবারের চিত্রই অঙ্কন করেছেন। আসলে এখন যে পরিবার বলতে আমরা আমাদের এক দুই সন্তান সন্ততি এবং স্ত্রী নিয়েই এই স্বামী সংসার সন্তান পরিবৃত যে পরিবারের ক্ষুদ্র পরিবারের কথা কল্পনা করি বা ভাবি বা বলি, তিনি ছিলেন এই পরিবার, এই ক্ষুদ্র গণ্ডির পরিপন্থী। তিনি আত্মীয় স্বজন আর সকলকে নিয়ে বৃহৎ পরিবারের ভাবনায় ভাবিত ছিলেন এবং তার ভালো দিকগুলো তিনি গ্রহণ করে আমাদেরকেও সেই যাপিত জীবনের কথা, তার মাহাত্ম্যের কথা শোনাতে চেয়েছেন। তিনি বলেছেন যে আমরা আত্মীয় স্বজন পরিবৃত হয়ে বাস যদি করি, তাহলে ধীরে ধীরে আমাদের স্বার্থ বুদ্ধি দূরে সরে যাবে এবং আমাদের সমাজ চেতনা, মৈত্রী প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হবে। হ্যাঁ, এই ভাবনা শুনে ভূদেবকে প্রাচীনপন্থী বলে মনে হতেই পারে, কিন্তু তিনি প্রাচীনপন্থী কিছু ভাবনায় ছিলেন এটা বলে নেওয়ার পরেও তাকে রক্ষণশীল বা গোঁড়া মনে করার কোনো কারণ নেই, কারণ তিনি বিচার বিশ্লেষণের আলোকে দেখেছেন তার উৎকৃষ্ট এবং মহৎ দিকগুলো। পারিবারিক প্রবন্ধের অন্যতম অধ্যায় বা অন্যতম প্রবন্ধগুলো পরিচ্ছন্নতা, কাজ করা, ডাক্তার দেখানো ইত্যাদি কয়েকটির কথা বলে যদি দু একটি লাইন বা প্রসঙ্গগুলো উল্লেখ করা যায়, তাহলেই তার মাহাত্ম্য বা গৌরব অনুভব করা যাবে। যেমন পরিচ্ছন্নতা প্রবন্ধে উনি বলছেন, গৃহবাসী প্রাণীমাত্রকে যে পরিচ্ছন্ন রাখা আবশ্যক, তাহা অর্থশাস্ত্র এবং শরীরশাস্ত্র উভয় শাস্ত্রেরই অভিমত। কাজ করা প্রবন্ধে তিনি ছোট্ট একটি কথার মাধ্যমেই আমাদের অনেক বড় কথা বলেছেন, যে একাগ্রচিত্তে কার্য সম্পাদনের মধ্য দিয়েই বা এই পরিশ্রমটুকু করাটাই আমাদের প্রকৃত পূজা। আসলে এখন যখন আমরা কর্মসংস্কৃতির কথা বলি, কর্মসংস্কৃতি নষ্ট হচ্ছে বা ফিরিয়ে আনার চেষ্টা করি, তখন এরকম একটি কথা যে একাগ্রচিত্তের নিজ কাজ করাটাই হচ্ছে প্রকৃত পূজা, এটি একটি বেদবাক্যের মতো মনে হতে পারে। রোগীর সেবা প্রবন্ধে বলছেন যে যে বাটিতে রোগীর সেবা ভালো হয় না, সে বাটি বা সে বাড়ি ঠিক ভালো নয়। যে বাড়িতে স্নেহ মমতা কম, স্বার্থপরতা বেশি, সেটি উৎকৃষ্ট ভাবনা বা উৎকৃষ্ট বাড়ি নয় বলে তিনি মনে করেন। এরপর তার অন্যতম বিশিষ্ট রচনা সামাজিক প্রবন্ধের কথা আমরা শুনব। সামাজিক প্রবন্ধের প্রথম দিকে তিনি সেই পরাধীনতার যুগে দেশীয় সমাজের মধ্যে জাতীয় ভাব সংস্থাপন এবং পরিবর্ধন করা যায় কিভাবে তার বিচার বিবেচনা করে করেছেন এবং তা উপস্থাপনা করেছেন। আসলে জাতীয় ভাব পরিগ্রহের পথ তদানীন্তন কালের সমাজে নিশ্চয়ই খুব সহজ কাজ ছিল না। তারপর তিনি ভারতবর্ষের ইংরেজ আগমনে যে সুফল ও কুফল দেখা গেছিল তার বিষয়ে আলোচনা করেছেন। ভারতবাসীর সঙ্গে ইংল্যান্ডবাসীর যে সকল পথে সংস্রব হয়েছে বা হতে পারত, তা তিনি আলোচনা সমালোচনা করেছেন। সামাজিক প্রবন্ধ সমূহের সমস্ত রচনাই ভূদেব মুখোপাধ্যায় যা বলতে চেয়েছেন তার খানিকটা এরকম, যে প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার যা শাশ্বত দিক, যা শুভ, যা ধ্রুব, যা কল্যাণকর, এই গ্রন্থে ভূদেব আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং প্রাচ্য প্রতীচ্য সভ্যতার সমন্বয়ের আদর্শকেও তিনি বিশ্বাস করেছেন। এরপর যদি আমরা আচার প্রবন্ধের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে আচার প্রবন্ধে হিন্দু শাস্ত্রোক্ত আচার আচরণের উপযোগিতা, প্রাচীন শাস্ত্রকারদের বিধিনিষেধ কিভাবে এবং কতখানি আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উন্নতি সাধন করে, এসব কিছুই আলোচনা করেছেন এবং প্রয়োজন অনুযায়ী প্রচুর যুক্তি বিশ্লেষণ তথ্য তিনি পরিবেশন করেছেন।
আসলে তিনি সনাতন আদর্শের সমর্থক হলেও ভূদেব মুখোপাধ্যায় ছিলেন যুক্তিবাদী মানুষ। তিনি পুরাতন কুপমণ্ডূক জীবনচর্যাকে মেনে নেওয়া বা মানতে বলা এইটি তার বক্তব্য বা ভাবনা ছিল না, তার মনোভাব ছিল উদার, অসাম্প্রদায়িক। আসলে জাতীয় আদর্শকে সনাতন ভারতীয় আদর্শের আদলে যুক্তিবাদের উপরে দাঁড় করিয়ে ঢেলে সাজানোই ছিল তাঁর লক্ষ্য। তাই পাশ্চাত্য আদর্শের কল্যাণকর দিকটি তিনি যেমন বর্জন করতে চাননি, তাকে গ্রহণ করতে চেয়েছেন, মার্জিত করতে চেয়েছেন নিজের নিজের বিদ্যা বুদ্ধি বিবেককে, তেমনি তার মনীষা এবং সূক্ষ্ম মননশীলতার এবং প্রসন্ন রসবোধ এই সমস্ত প্রবন্ধগুলোকে রসসিক্ত করেছে। এই আচার প্রবন্ধগুলিকে বাঙালি হিন্দু পরিবারের অবশ্য পালনীয় গুহ্যসূত্র বা গৃহসূত্র বলতে পারি আর কি। এখানে ধর্ম অর্থে তিনি শাস্ত্রীয় বিধি প্রতিপালনের কথা বলতে চেয়েছেন। তিনি সদাচারী হওয়ার কথা বলেছেন, সদালাপী হওয়ার কথা বলেছেন। আসলে ভূদেব সদাচারকে বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন, যার গুড়ি হলো আয়ু, যার শাখা হলো ধন এবং কামনাগুলি হলো ইহার পত্র। তার পুষ্পাঞ্জলি গ্রন্থটি একটি জ্ঞানাত্মক পুস্তিকা হিসাবে আলোচিত হতে পারে। এখানে ব্যাস ও মার্কেন্ডের তীর্থ পরিক্রমায় হিন্দু ধর্মের যৎকিঞ্চিৎ তাৎপর্য কথোপকথনের আকারে বলা হয়েছে। বিভিন্ন তীর্থ দর্শন এর সময় তিনি তীর্থ স্থানগুলোর বর্ণনা, তাদের মাহাত্ম্য এই প্রসঙ্গে গল্পের আকারে বলেছেন এবং এর ফলে রূপকের ছলে হিন্দু ধর্মের তাৎপর্যও ব্যাখ্যা করা যায় কিনা তা তিনি গল্প ছলে বলে গেছেন। এই প্রবন্ধে তিনি ভারতবর্ষের প্রধান প্রধান তীর্থস্থান, সমুদ্র নগর যেমনি পরিভ্রমণ করেছেন, পুরাণের বিভিন্ন কাহিনী বা তত্ত্ব দর্শনকেও নানাভাবে ব্যাখ্যা করেছেন। তাঁর স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস গ্রন্থটি এডুকেশন গেজেট পত্রিকায় প্রকাশিত হয়েছিল ধারাবাহিকভাবে। এটি ছাত্রদের উদ্দেশ্যে বা ছাত্রদের জন্য রচিত হলেও ভারতবর্ষের ধারাবাহিক ইতিহাস বা হিন্দু ভারতের ইতিহাসের কথা এখানে উঠে এসেছে। ভারতবর্ষে মুসলমান অনুপ্রবেশ করেছিল খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে এবং দশম শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত তাদের শাসন এদেশে স্থায়ী হয়েছিল, একথা ইতিহাস বলে বা আমরা সবাই জানি। এখানে তিনি দেখাতে চেয়েছেন, এই গ্রন্থে তিনি বলতে চেয়েছেন, পানিপথের সর্বশেষ অর্থাৎ তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তি যদি পরাজিত না হতো তাহলে ভারতবর্ষের ইতিহাস কি পথে এগোতে পারত সেই কথাগুলো। সেই ইতিহাস এবং সমাজের কি ধরন পরিবর্তন হতে পারত ভূদেব কল্পনার আলোকে তা বিশ্লেষণ করেছেন। আসলে তিনি স্বপ্নে দেখছেন এইভাবে যে মারাঠা শক্তি জয়ী হয়েছে, অভিযানকারী লুটেরার দল পরাজিত হয়ে ভারতবর্ষ পরিত্যাগ করতে বাধ্য হয়েছে, দেশে হিন্দু মুসলমান মারাঠা মুঘল সকলে মিলেমিশে এক স্বপ্নের ভারত নির্মাণ করছেন, যাকে বলা যায় ইউটোপিয়া ইত্যাদি। আর এইভাবে যে ভারতবর্ষের একটা মহাভারত বা সর্বাঙ্গ সুন্দর মহাভারতের যে পরিকল্পনা, যেখানে তিনি দেখছেন যে কান্নাকুব্জ, বারাণসী প্রভৃতি স্থানে উচ্চ বিদ্যা চর্চা হচ্ছে এবং উভয় সম্প্রদায় হিন্দু মুসলমান সবাই মিলে ভারতবর্ষে মহৎভাবে বাস করছেন, সেই স্বপ্নের কথাই তিনি এখানে বলেছেন। এখন আমরা ভূদেব মুখোপাধ্যায়ের কথা সাহিত্য সফল স্বপ্ন এবং অঙ্গুরীয় বিনিময়, যা ঐতিহাসিক উপন্যাস শিরোনামে বেরিয়েছিল 1856-57 খ্রিস্টাব্দে, তার কথা শুনব। একটু বলে নেওয়া প্রয়োজন, উপন্যাস শব্দটি উপন্যাসের অর্থে ভূদেব মুখোপাধ্যায় প্রথম ব্যবহার করেছিলেন এবং তার ঐতিহাসিক উপন্যাসের
পৃথক পৃথক সন্নিবেশিত দুইটি উপন্যাস বা উপকথা সফল স্বপ্ন এবং অঙ্গুরীয় বিনিময় দুটি প্রথম উপন্যাস হিসাবে দাবি করতেই পারে। সফল স্বপ্নে দেখানো হয়েছে যে একজন পথিক সহজাত জীবপ্রেম, তার সত্যনিষ্ঠা, আজীবন কর্তব্য সাধনের পরিণামে কৃতদাসত্ব থেকে মুক্ত হয়ে কিভাবে রাজমন্ত্রিত্ব এবং পরে রাজকন্যার সঙ্গে পূর্ণ রাজত্ব লাভ করলেন তারই কাহিনী বর্ণনা করেছেন। দ্বিতীয় কাহিনী অঙ্গুরীয় বিনিময়, অঙ্গুরী অর্থাৎ আংটি। এখানে দেখানো হয়েছে ঔরঙ্গজেব কন্যা রসিনারার সঙ্গে মারাঠা বীর শিবাজির ভাব বা প্রণয়। আসলে মারাঠা বীর শিবাজির সঙ্গে মোগল সম্রাট ঔরঙ্গজেবের সম্পর্ক এবং বিশ্বাসঘাতকতা ইতিহাসের কথায় বারবার চুক্তিভঙ্গের কথা তাদের লেখা হয়। তিনি কৌশলে ঔরঙ্গজেব কন্যা রসিনারাকে অপহরণ করে এবং তার থাকার সুব্যবস্থা করেন। ইতোমধ্যেই রসিনারা শিবাজির আতিথেয়তায় বা আন্তরিকতায় বা তার রূপে গুণে মুগ্ধ হয়ে প্রণয় নিবেদন করেন। এভাবে বিস্তৃতভাবে ভূদেব মুখোপাধ্যায়ের কথা শোনার পর খানিকক্ষণ আর তাঁর দু একটি বিশেষ অবদানের কথা আমরা শুনে নেব। ভূদেব মুখোপাধ্যায় বোধহয় প্রথম মানুষ যিনি মনে করেছিলেন যে হিন্দুস্তানি বা হিন্দি ভাষাই হওয়া উচিত ভারতবর্ষের রাষ্ট্রভাষা বা প্রধানতম যোগাযোগের একটা মাধ্যম। যদিও হিন্দিকে রাষ্ট্রভাষা বলা হয়েছে অন্য কোথাও, সেরকম কোনো উল্লেখ নেই। যা হোক, তাহলেও এটি প্রধানতম যোগাযোগের একটা ভাষা। ভূদেব মুখোপাধ্যায় মনে করতেন, তার প্রবন্ধ যুক্তিতর্কর আলোকে আমরা শুনলাম, যে পারিবারিক সুস্থ জীবনচর্যাই মানুষকে বৃহৎ পরিবার থেকে, সমাজ থেকে, দেশ থেকে আন্তর্জাতিক মানের সাম্য, মৈত্রী, প্রীতির বন্ধনে আবদ্ধ করতে পারে। তার পারিবারিক প্রবন্ধ এর কথা বলতে গিয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বলছেন যে স্ত্রী পুরুষের উভয়ের পাঠ্য এমন পুস্তক বাংলায় আর নাই। আসলে পারিবারিক প্রবন্ধ গ্রন্থের সৌভাগ্য পর্ব, দাম্পত্য প্রণয়, অতিথি সেবা, পিতামাতা পুত্র কন্যা, আচার রক্ষা, অর্থ সঞ্চয়, ডাক্তার দেখানো, রোগীর সেবা, গৃহিণীপনা, গহনা গড়ানো, অতিথি সেবা, এই সমস্ত প্রবন্ধগুলিতে এই সমস্ত কিছুর যুক্তি, প্রয়োজন এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল সম্ভাবনা এবং সমস্যার কথা যেমন বলেছেন, তেমনি ভবিষ্যতের উজ্জ্বল দিকগুলোরও কথা বলেছেন। আর এই সমস্ত কথা তার শুধু প্রস্তাব নয়, প্রতিষ্ঠা করতে যে যুক্তি, বিশ্লেষণ, মনজ্ঞ ভাষা, তার প্রাঞ্জলতা, তার সরসতা, তার সাবলীলতা এবং তথ্য উপস্থাপনের মাধ্যমে যেভাবে বিশ্লেষণ করেছেন, সেগুলি তার প্রবন্ধ সাহিত্য হিসেবে শুধু নয়, আমাদের অবশ্য পাঠ্য এবং জীবনচর্যার পথ ও পাথেয় হিসেবেও গণ্য হওয়া উচিত বলে আমরা মনে করতেই পারি।